আমানতকারীদের পাওনা পরিশোধে বিক্রি করতে হবে এস আলম গ্রুপের সম্পদ। অর্থ লোপাটকারীরা মূল্য বেশি দেখানোর সম্ভব হবে না ঋণ পরিশোধ, বলছেন অর্থনীতিবিদ। সাবেক 5 মন্ত্রী পরিবারের 20 জনের বিও অ্যাকাউন্ট জব্দ, পুঁজিবাজারে অনিয়ম এড়াতে সিদ্ধান্ত, বলছে বিএসইসি। বিনিয়োগ করতে পারলেও সুযোগ নেই অর্থ উত্তোলনের। আসার খবর নেই কাঁচা পণ্যের বাজারে। মরিচের কেজি কমলেও বেড়েছে বেগুন, করলা সহ বিভিন্ন সবজির দাম। 2000-এর নিচে মিলছে না বড় আকারের ইলিশ। অপরিবর্তিত ডিমের দর। এবং শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা 52 গাড়ি আটকে দিয়েছে কাস্টমস। মালিকদের তালিকায় সাকিব, ফেরদৌস সহ সাবেক 7 এমপি। চট্টগ্রাম বন্দরে বিলাসবহুল যানের জট। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। আমানতকারীদের পাওনা পরিশোধ করতে এস আলম গ্রুপের সম্পদ বিক্রির পাশাপাশি বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগ নিতে হবে, এমন পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে অর্থ লোপাটকারীরা তাদের সম্পদ মূল্য অতি মূল্যায়িত করে দেখায়, তাই সম্পদ বিক্রি করে ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। হয়তো সতর্কবাণী আমরা দিতে পারি আপনাদের মাধ্যমে যে এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে, সেটাকে নিয়ে হয়তো লিগ্যাল চ্যালেঞ্জ হবে। এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। বক্তব্য পরিষ্কার, এস আলম গ্রুপের সম্পদ উদ্ধার করে তা আমানতকারীদের পাওনা পরিশোধ করতে চান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আইনগত প্রসেস ফলো করতে হবে, বেআইনিভাবে তো করা যাবে না। কিন্তু প্রশ্ন উঠেছে, এস আলম গ্রুপের যে সম্পদ রয়েছে তা বিক্রি করে কি আমানতকারীদের পাওনা পরিশোধ করা সম্ভব হবে? এস আলম গ্রুপের ওয়েবসাইটে আমদানি ও সরবরাহ, আবাসন ও বস্ত্র খাত, বিদ্যুৎ, জ্বালানি, খাদ্যপণ্যের ব্যবসা সহ 13টি কোম্পানির মোট সম্পদ দেখানো হয়েছে 1,31,665 কোটি টাকার। ব্যাংক সহ আর্থিক খাত ধ্বংসের কারিগর হিসেবে আলোচিত এস আলম গ্রুপের মোট ঋণের সঠিক হিসাব এখনো জানা সম্ভব না হলেও বিভিন্ন গণমাধ্যমে আসা তথ্য বলছে তা 1.5 লাখ কোটি টাকার কম হবে না। এর মধ্যে 2017 সাল থেকে গত জুনের মধ্যে 6টি ব্যাংক থেকেই 95,331 কোটি টাকা ঋণ নিয়েছে গ্রুপটি। অর্থনীতিবিদরা বলছেন, শিল্পগোষ্ঠীটি যে সম্পদ মূল্য দেখিয়েছে তা প্রকৃত মূল্যের চেয়ে বেশি দেখানো হয়ে থাকতে পারে। তাই এস আলম গ্রুপের সম্পদ বিক্রি করে মোট ঋণ পরিশোধ করা সম্ভব হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এটার কারণেই দেখা গেছে যে এস আলম গ্রুপ হলো একটা বড় উদাহরণ, যেখানে বিপুল পরিমাণে ঋণ চলে গেছে। যে পরিমাণে তাদের সম্পদের মূল্য দেখানো হয়েছে, তো সেই পরিমাণে হয়তো তাদের সম্পদের যে মূল্য, যেটা বাজার মূল্য, সেটা নাও হতে পারে। একই সঙ্গে বাণিজ্যের আড়ালে গ্রুপটি অর্থ পাচার করেছে কিনা তা খতিয়ে দেখারও পরামর্শ দিচ্ছেন তারা। আসলে এস আলম গ্রুপ কিন্তু এই যে অর্থ পাচারের সঙ্গে জড়িত এবং তারা বিপুল পরিমাণে অর্থ পাচার করছে, এই ধরনের কিছু সংবাদ কিন্তু বের হয়ে এসছে। এবং এরপরে দেখা গেল যে আদালতের কাছে তারা গেছে যে আসলে এই বিষয়ে তেমন কোনো খবর যাতে প্রকাশিত না হয়। তো সেই অবস্থায় স্থিত অবস্থা জারি করেছে আদালত। এখন যেহেতু স্টে অর্ডার আছে, আমি মনে করি কি যে আসলে এই প্রক্রিয়াটা শুরু করা উচিত। এখানে ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠাতাই সবচেয়ে বড় বিষয়। গ্রাহক ও বিনিয়োগকারীদের মনে আস্থা ফেরাতে এস আলম গ্রুপের দাপটে ধ্বংসের মুখে পড়া ব্যাংকগুলোকে শক্তিশালী করতে এরই মধ্যে পর্ষদ পুনর্গঠনের কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের 5 মন্ত্রী, 1 সংসদ সদস্য সহ তাদের পরিবারের 20 সদস্যের বিও অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এসব বিও হিসাবে বিনিয়োগ করা যাবে, অর্থ উত্তোলন সহ অন্য কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। বৃহস্পতিবার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি। এবার আওয়ামী লীগ সরকারের 5 মন্ত্রী প্রতিমন্ত্রীর বিও অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি। জব্দ করা অ্যাকাউন্টধারীরা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৃহস্পতিবার শেয়ারবাজারের বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, সিডিবিএল কে এ নির্দেশ দেয় বিএসইসি।
পুঁজিবাজারের বিও অ্যাকাউন্ট জব্দের তালিকায় রয়েছেন হাসান মাহমুদের স্ত্রী নুরুন ফাতেমা হাসান ও মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদ, আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে সাফি মুদাসসের খান ও মেয়ে সাফিয়া তাসনিম খান, সাইফুজ্জামান চৌধুরী জাভেদের স্ত্রী রুখমিলা জামান চৌধুরী, মেয়ে জারা জামান ও জেবা জামান চৌধুরী, জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকা, মোহাম্মদ আলী আরাফাতের স্ত্রী শারমিন মুস্তারি, পিরোজপুর আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, তার স্ত্রী উম্মে কুলসুম ও ছেলে সাম্মান জুনায়েদ ইফতি। বিএসইসির আদেশে বলা হয়েছে পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত অনিয়ম এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব অ্যাকাউন্ট জব্দ থাকবে। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বন্যায় ক্ষতি 1000 কোটি টাকা ছাড়িয়েছে। মিরসরাই, সীতাকুণ্ড সহ 16 উপজেলায় কৃষিতে 400 আর মৎস্য খাতে 290 কোটি টাকা। 5 জনের মৃত্যু, পাশাপাশি ভেঙে গেছে 70 কিলোমিটার সড়ক। এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা বানভাসী মানুষের। অনেক বিশেষের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। স্মরণকালের ভয়াবহ বন্যায় চট্টগ্রামে ডুবেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। 16টি উপজেলার মধ্যে ফটিকছড়ি, হাটহাজারী, সীতাকুণ্ড ও মিরসরাই সহ 11টি উপজেলাবাসী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হন 2.5 লাখের বেশি মানুষ। নষ্ট হয় ফসলি জমি, ভেসে গেছে মাছের ঘের। মানে কিচ্ছু নাই, অসহায় ঘর দুয়ার, গরু গোতান, ক্ষেত পাথর, শ্বাসকর সব কিনাম কাছে কি অসহায় হয়ে গেছে মানুষ। এখানে অনেক বাড়িঘর ভেঙে গেছে, থাকার মতো কোনো জায়গায় নেই। খেতে খাওয়া মানুষ যারা আছে তাদের কিছুই নয়, সম্পূর্ণ গৃহ হারা হয়ে গেছে। পানি নামার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 1,53,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ আনুমানিক 394 কোটি টাকা। লাল শাক, পালং শাক এগুলো যদি আগাম শাকসবজির বীজ কৃষকদের দিতে পারি তো ওটাও কৃষকরা উপকৃত। অথবা আমাদের সরিষার বীজ, এরপরে সরিষার বীজ, আমাদের মাসকালাই আছে বা মুগের বীজ বা ভুট্টার বীজ, এগুলো যদি কৃষকদের দিতে পারি আগাম, এতে আমরা আমাদের কিছুটা ক্ষতিটা পোষায় নিতে পারবো। জেলা মৎস্য অফিস বলছে বন্যায় ছোট বড় 16,864টি মৎস্য খামার, পুকুর ও দিঘি ক্ষতিগ্রস্ত হয়েছে। 16,000 মেট্রিক টন মাছ ও 14 লক্ষ পোনা ভেসে গেছে। ক্ষতির পরিমাণ 290 কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতি হয় মিরসরাই, মুহুরী প্রজেক্ট ও হালদা। সেখানে চলছে মাছ ধরার হিড়িক। 16,866টা আপনার পুকুর অথবা দিঘি অথবা বিভিন্ন জলাশয় যেখানে মাছ চাষ হয় সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত পুকুর দিঘির আয়তন প্রায় 5,541 হেক্টরের মতো। বন্যায় বিভিন্ন জেলায় আনুমানিক 50 থেকে 70 কিলোমিটার পিচডালা ও ইটের সড়ক ক্ষতিগ্রস্ত হয়। মৃত্যু হয় 5 জনের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। লক্ষ্মীপুরে বেশ কয়েকটি এলাকায় এখনও নামতে পারছে না বন্যার পানি, তবে নোয়াখালীতে কমতে শুরু করেছে। বন্যা পরিস্থিতির খবর জানাতে লক্ষ্মীপুর সদর উপজেলার মৌলভীরহাটে আছেন রিপোর্টার আতাউর কাউসার এবং নোয়াখালীর চৌমোহনীতে আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি শুরুতেই যাচ্ছে কাউসারের কাছে। কাউসার, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এখানে বন্যা দুর্গত মানুষ মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে দুভাবে। একটি হচ্ছে বন্যার পানিতে দীর্ঘদিন ধরে তারা পানিবন্দী, আরেকটি হচ্ছে বন্যার পানির কারণে তাদের ফসল ফলাদি ফলানোর যে ব্যবস্থা এবং মাছের ঘের সকল কিছুই নষ্ট হয়ে গেছে, অর্থাৎ জীবন জীবিকার যে বিষয়টি সেটিও নষ্ট হয়ে গেছে। আমি একটু দেখাতে চাই, আমি যে সড়কটিতে আছি তার উত্তর পাশে এখনো পানি জমে আছে বেশ কিছু জায়গায়, যে জায়গাগুলো নিচু পানি জমে আছে এবং ভেতরে বেশ কিছু ঘর পানিবন্দী অবস্থায় আছেন, এমনটি আমাদের জানিয়েছেন এই এলাকার মানুষ। আবার বিপরীত দিকে যদি দেখাই তাহলে একটু দেখাতে চাই, বিপরীত দিকে পানির পরিমাণ অনেকটাই কম। এখানে ফসল ফলাদি ফলানো হচ্ছে, অর্থাৎ এখানকার ধান চাষের যে সবুজ যতটুকু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বোঝা যাচ্ছে আসলে এখানে সেই পরিমাণ পানি কখনোই ওঠেনি। তো এটির একটি অন্যতম কারণ হচ্ছে আমার উত্তর পাশের যে জায়গাটি, এই উত্তর পাশের জায়গাটি থেকে পানি সরার কোনো উপায় পাচ্ছে না। অর্থাৎ যে কথাটি গত কদিন ধরেই বলে আসছি যে বন্যার পানি যত দ্রুত নেমে যাওয়া উচিত তত দ্রুত কিন্তু নামতে পারছে না লক্ষ্মীপুরে, কারণ লক্ষ্মীপুরে প্রচুর নদী এবং খাল যেগুলো আছে সেগুলো কোনোটি
একভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো নাব্যতা সংকটের কারণে, অন্যদিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নানান ময়লা আবর্জনা ফেলতে ফেলতে সেগুলো পানি চলাচল বন্ধ হয়ে গেছে। আবার কিছু কিছু জায়গায় প্রভাবশালীরা সে নদী এবং খালের জায়গা দখল করে, খাস জায়গা দখল করে সেখানে পাকা স্থাপনা নির্মাণ করেছে, যার কারণে কিন্তু পানি নামার সুযোগ পাচ্ছে না। তো এই বিষয়টি নিয়ে লক্ষ্মীপুরের মানুষের একটি দীর্ঘদিনের অভিযোগ আছে যে গত 15-16 বছর ধরে এভাবেই প্রভাবশালীরা নানান পাকা স্থাপনা নির্মাণ করেছে এবং যার কারণেই আজকে এই বন্যায় এই ক্ষতির সম্মুখীন তাদের হতে হয়েছে। এক্ষেত্রে তারা বলছেন যে এরপরেও যদি আগামী বছর বা তারপরে বন্যা হয় সেক্ষেত্রে আরও সমস্যার সম্মুখীন তারা হবেন, কারণ এই ধাক্কা হয়তো তারা সামলাতে পেরেছেন, পরবর্তী ধাক্কাগুলো সামলানো সম্ভব হবে কিনা সে ব্যাপারে তারা শঙ্কা প্রকাশ করছেন। তো নোয়াখালী থেকে আমরা জানি, ফেনী থেকে নোয়াখালী হয়ে লক্ষ্মীপুরের দিকে পানিগুলো আসছে। নোয়াখালীর বন্যার পরিস্থিতি এই মুহূর্তে কেমন সেটা জানাবেন আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর চৌমোহনীতে ঐতিহ্যবাহী বেগমগঞ্জ সরকারি পাইলট স্কুল কেন্দ্রে। এখানে একটি আশ্রয় কেন্দ্র, এই আশ্রয় কেন্দ্রে চৌমোহনী পৌরসভার আলীপুর, গণিপুর এবং নাজিরপুরের বেশ কিছু লোক আশ্রয় নিয়েছেন। এখানের যে এই বেগমগঞ্জ স্কুলের পাশেই আছে জেকে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টেকনিক্যাল সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় কেন্দ্র। এই সমস্ত কেন্দ্রে হাজার হাজার লোক, এখানে চৌমোহনী পৌর এলাকার লোক এখানে আশ্রয় গ্রহণ করেছে। এখানে পর্যাপ্ত পানি কমে নাই। এখানে গত 2 দিন কোনো বৃষ্টি না হওয়াতে যে হারে পানি কমার কথা ছিল কিন্তু পানি কমে নাই। পানি না কমার মূল কারণ দেখা গেছে যে নোয়াখালী কবিরহাট উপজেলার দানশিলিকি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের যে রিক্সাওয়ালার বা যে বাঁধটি আছে সেই বাঁধটি না কাটার কারণে ওইদিকে পানি নামতেছে না। অন্যদিকে চৌমোহনী নাম 4টি খালের মোহনা নিয়ে চৌমোহনী হয়েছে, সেই চৌমোহনীতে খাল খনন করা হয়নি। চৌমোহনী খাল খনন না করার কারণে বেগমগঞ্জের পূর্বাঞ্চল, বিশেষ করে দুর্গাপুর, কুতুবপুর, হাজিপুর এবং রসুলপুর, সেনবাগের অঞ্চলের পানি নামতেছিল না, যার কারণে এইখানে জলবদ্ধতা লেগে আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আর যে সমস্যাগুলো আছে, এই পানিগুলো না নামার কারণে এখানের মানুষ অনেকটা মানবতা জীবনযাপন করতেছে। সেই জন্য এইখানে যে আশ্রয়কেন্দ্রগুলো আছে সেই আশ্রয়কেন্দ্রগুলোতে যে ত্রাণ সংগ্রহ করা হয় সেই ত্রাণগুলো যাতে সমন্বয় করা হয়। কোনো কেন্দ্রে ত্রাণ যাচ্ছে, কোনো কেন্দ্রে ত্রাণ যাচ্ছে না, সেই সমন্বয় অভাব। আর এখানকার প্রশাসনকে সম্পূর্ণ নির্লিপ্ত দেখা যাচ্ছে। আমি সকাল থেকে কয়েকটি আশ্রয়কেন্দ্রে গেছি, কোনো কেন্দ্রে এখানকার প্রশাসন, জেলা এবং উপজেলার কোনো প্রশাসন লোক পরিদর্শন করেনি। এই ছিল নোয়াখালী চৌমোহনী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালীতে, তার আগে যুক্ত ছিলাম লক্ষ্মীপুর। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে গুম হওয়াদের খুঁজে বের করার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করছেন স্বজনরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। তাজওয়ার, দেখুন, আধা ঘন্টারও বেশি সময় ধরে এই মায়ের ডাক সংগঠনের ব্যানারে স্বজনহারাদের যারা গুম হয়েছে তাদের স্বজনরা এসে এখানে বক্তব্য দিচ্ছেন, আহাজারি করছেন, কান্নাকাটি করছেন। কারণ গত 16 বছরে রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে অনেকের পরিবার, অনেকেই স্বজন হারিয়েছেন এবং আওয়ামী লীগের যে সরকার আমল গত 16 বছর, সেই 16 বছরে কিন্তু যারাই বিরোধিতা করেছে বিভিন্ন সময়ে, যারাই সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলতে চেয়েছে তাদেরকে কিন্তু সবাইকেই এই গুমের সবাই কিন্তু গুমের শিকার হয়েছে। যার কারণে আজকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস এবং এই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে কিন্তু সবাই একত্রিত হয়েছে শহীদ মিনারে। একত্রিত হয়ে তারা তাদের স্বজনদেরকে ফিরে পাওয়ার জন্য আকুতি জানাচ্ছে। যদিও তাদের এখন কি অবস্থায়, কোথায় আছে সেই বিষয়ে কিন্তু কোনো ধরনের খবর পাওয়া যায়নি। কেবলমাত্র 3 জন, অর্থাৎ মাইকেল চাকমা, ব্রিগেডিয়ার আজমি এবং ব্যারিস্টার আরমান, এই 3 জনই শুধুমাত্র আয়নাঘর নামক যে ধারণাটি আছে সেই আয়নাঘর থেকে বেরিয়ে এসেছে, জনসম্মুখে কথা বলেছে। এছাড়া কিন্তু অন্য কারো এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। এবং মায়ের ডাক যে সংগঠনটি, সেই সংগঠনটির ব্যানারেই কেবলমাত্র 700-র বেশি মানুষ গুম হয়ে যাওয়ার একটি তালিকা রয়েছে তাদের কাছে। এই গুম হয়ে যাওয়া ব্যক্তি, তাদের ধারণা যারা এই তালিকাভুক্ত ব্যক্তি আছে তাদের থেকেও অনেক বেশি সংখ্যক মানুষ গুম হয়েছে বলে তারা কিন্তু অনেক সময় ধারণা করে থাকেন। তবে এখানে যে চিত্র সেটিতে দেখা যাচ্ছে যে যারা গুম হয়েছে বিভিন্ন সময় তাদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলের কর্মী ছিল। তাছাড়াও কিন্তু অনেকে সাধারণ মানুষও ছিল যারা আসলে
যারা হয়তো রাজনৈতিকভাবে কোনো ধরনের চ্যালেঞ্জে ফেলেনি, তবে তারা নানা ধরনের অন্তর্কোন্দল বা কারো ধরনের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বাকবিতণ্ডায় বা কোনো ধরনের বিরোধে জড়িয়ে তাদের গুমের শিকার হতে হয়েছে। অর্থাৎ যে চিত্র সেটি কিন্তু চরম মানবাধিকার লঙ্ঘনের একটি চিত্র গত 16 বছর ধরে ফুটে উঠেছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কিন্তু সেটি দেখানো হয়েছে অনেক সময়, আবার অনেক সময় গণমাধ্যমগুলো সেই খবরগুলো দেখাতেও পারেনি, কারণ এই সংগঠনের অর্থাৎ গুম হওয়া স্বজনদের যে বক্তব্য বা ডাক সেটাও কিন্তু প্রচারে অনেক ধরনের বাধা গত 16 বছরে গণমাধ্যমগুলোকে সেই বাধার সম্মুখীন হতে হয়েছে। অর্থাৎ এখানে চরম একটি মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং সেই মানবাধিকার লঙ্ঘনের কারণে কিন্তু আজকে স্বজনদের ফিরে পেতে আজকে স্বজনরা দাঁড়িয়েছে। তো এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করার দাবিতে শহীদ মিনারে চলছে মানববন্ধন। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। যোগান থাকলেও 10 থেকে 20 টাকা বেড়েছে বেগুন, শসা, করলা সহ বেশ কয়েকটি সবজির দাম। পাশাপাশি বাজার চড়া মাছের। তবে সরবরাহ বাড়ায় বাজারে কমেছে কাঁচা মরিচের দাম। সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70, শসা ও করলা 60 ও পটল বিক্রি হচ্ছে 40 টাকায়, 160 থেকে 170 টাকা কাঁচা মরিচের কেজি। এছাড়া প্রতি কেজি পেঁয়াজের দাম 120 ও আলু 7 টাকা। তবে বাড়তি আগুন ইলিশের দাম। বড় আকারের ইলিশের কেজি ঠেকেছে 1800 থেকে 2000। এদিকে অপরিবর্তিত ব্রয়লার মুরগি ও ডিমের দাম। বাজারে ব্রয়লার মুরগি 160, সোনালী 240 ও প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকায়। বাজার পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার ফরহাদুর রহমান এবং চট্টগ্রামের কর্ণফুলী বাজারে আছেন ফেরদৌস লিপি। সরাসরি শুরুতেই যাচ্ছি ফরহাদের কাছে। ফরহাদ, শুক্রবার সাধারণত রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতাদের উপস্থিতি বেশ থাকে এবং আজকে সকাল থেকে এসে আমরা একই দৃশ্য দেখছি। আজকেও রাজধানীর কারওয়ান বাজারে কাঁচা বাজারের অংশটিতে আমরা প্রচুর পরিমাণ ক্রেতার উপস্থিতি দেখছি এবং বিক্রেতারাও যেটি বলছেন যে আজকে তুলনামূলক ক্রেতা যেরকম থাকার কথা তেমনই আছেন। তবে তারা সবজির সরবরাহের কিছু কথা বলছেন যে কয়েক ধরনের সবজির সরবরাহ কিছুটা কম, সে কারণে বেশ কয়েকটি সবজির দাম বেড়েছে। সেক্ষেত্রে বেগুন, টমেটো এবং করলার কথা ওনারা বলছেন। পাশাপাশি মরিচের দামের ক্ষেত্রে তারা যেটি বলছেন আসলে মরিচের দাম কমেছে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেশ দাম কমেছে। আজকে কারওয়ান বাজারে মরিচ বিক্রি হচ্ছে মোটামুটি 160 থেকে 170 টাকা কেজিতে এবং বিক্রেতারা যেটি বলছেন বাজারের এই পরিস্থিতি অর্থাৎ দাম কমার পরিস্থিতির কারণ হচ্ছে যে মরিচের সরবরাহ বেড়েছে। যদি সরবরাহ বেড়ে থাকে নর্মালি সাধারণত যদি সরবরাহ বাড়ে তাহলে দাম কমে এবং সরবরাহ যেই পণ্যের সরবরাহ কমে সেই পণ্যের দাম তারা বেশি রাখতে বাধ্য হন, অর্থাৎ তাদের কেনা বেশি থাকে। আমরা যে অন্যান্য সবজির কথা যদি বলি, এখানে চিচিঙ্গা 40 টাকা কেজি বিক্রি হচ্ছে, পেঁপে 30 থেকে 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, ঢেঁড়স 40 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সরবরাহের কথা তারা বলছিলেন। সরবরাহের কথা আমরা মাছের বাজারেও দেখেছি যে মাছের যথেষ্ট সরবরাহ থাকার পরেও কিন্তু মাছের দাম বেশ চড়া। বিশেষ করে ইলিশের দাম গত কয়েক সপ্তাহ ধরে যে আভাসটা পাওয়া যাচ্ছিল ইলিশের দাম কমেছে এবং যেটি আমরা আসলে বাজারে দেখেছিলাম যে ইলিশের কেজি 16 থেকে 1700 বড় আকারের ইলিশ যেটি বিক্রি হচ্ছিল সেটি কিন্তু এখন এসে সেই ইলিশের দাম বেড়ে 1800 থেকে 2000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো অন্যান্য সবজির বাজারের কথা, অন্যান্য মুরগির কথাও যদি বলি, মুরগিতে আগের দামই আছে 160 থেকে 65 টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। তো রাজধানী কারওয়ান বাজারের বাজার পরিস্থিতি আমি জানাচ্ছিলাম। এই মুহূর্তে আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। চট্টগ্রামের বাজারে সবজি সরবরাহ গত 2 সপ্তাহের তুলনায় বেড়েছে, ফলে সবজির যে দাম কিছুটা স্বস্তি আমরা বলতে পারি, অর্থাৎ বিক্রেতারা সেটা আমাদেরকে জানিয়েছেন। এবং চট্টগ্রামে কিন্তু যে সবজিগুলো আজকে বিক্রি হচ্ছে সেগুলোতে প্রতি কেজি গত সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। এবং এর মধ্যে যেসব সবজি আসলে দেখা গেছে যে 80 থেকে 90 কিংবা 150 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, সেসব সবজি কিন্তু আজকে দাম কমে দেখা গেছে যে লাউ বিক্রি হচ্ছে 40 টাকা, পটল 45 টাকা, বেগুন 80 টাকা, চিচিঙ্গা 50 টাকা, পেঁপে 40 টাকা, কাঁকরোল 80 টাকা। এরকম করে দেখা গেছে যে অধিকাংশ অর্থাৎ এই সিজনে যেসব সবজিগুলো পাওয়া যায় সেসব সবজির দাম কিছুটা স্বস্তি পেয়েছে। এবং আপনি জানেন যে চট্টগ্রামে আসলে গত 4-5 দিন আগে কাঁচামরিচের যে দাম সেটা প্রায় 800 থেকে 1000 টাকা পর্যন্ত উঠেছিল। সেই কাঁচামরিচের দামও কিন্তু এখন কমে
কমেছে, 200 টাকা করে বিক্রি হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই ক্ষেত্রে যারা বিক্রেতারা তারা বলছেন যে যেহেতু প্রচুর সবজি ট্রাকবাহী সবজি চট্টগ্রামের যে বাজারগুলোতে প্রবেশ করেছে সে কারণে সরবরাহ বাড়ায় দামটা কিছুটা কমেছে। তবে এখনো পর্যন্ত দাম বাড়তি আমরা যা দেখেছি সেটা হচ্ছে যে মাছের দাম, অর্থাৎ বন্যার কারণে যেসব পুকুর কিংবা নদী এবং খাল সব জায়গা থেকে আসলে মাছের যে ঘেরগুলো ছিল সেগুলো থেকে মাছ চলে যাওয়ার কারণে মাছের সরবরাহটা কিন্তু আমরা বাজারে কম দেখেছি এবং সে কারণে আসলে মাছের যে দাম সেটা কিন্তু দেখেছি যে 20 থেকে 50 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। কিন্তু এর বাইরে যে বন্যার কারণে আমরা দেখলাম যে গত 2 সপ্তাহ ধরে মুরগি এবং ডিমের যে দাম বাড়তি ছিল সে দাম কিছুটা কমেছে। অর্থাৎ তবে ক্রেতা যারা আছেন তারা বলছেন যে এখনো পর্যন্ত আসলে যে স্বস্তি নিয়ে বাজারে আসা সেটা কিন্তু তারা পাচ্ছেন না, ফলে আরও যেন দাম কমে সে জায়গা থেকে কিন্তু যে বাজার মনিটরিং সেটা বাড়ানোর দাবি করছেন ক্রেতারা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামে বাজারে যে দরদাম সেটা সর্বশেষ। বাজার পরিস্থিতি সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। তার আগে যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভেঙে দেয়া দ্বাদশ সংসদের বিদায়ী সদস্যদের শুল্ক মুক্ত সুবিধায় আমদানি করা অন্তত 52টি গাড়ি আটকে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। অবশ্য জুলাই মাসে উত্তপ্ত পরিস্থিতি আঁচ করতে পেরে সাকিব আল হাসান, ফেরদৌস সহ 7 সাবেক এমপি তাদের গাড়ি ছাড়িয়ে নিয়েছেন। এই ধরনের আরও 4টি গাড়ির জন্য ছাড়পত্র জমা পড়লেও কাস্টমস ক্লিয়ারেন্স না পাওয়ায় ডেলিভারি নিতে পারেননি। চট্টগ্রাম বন্দরে শেডে পড়ে থাকা মূল্যবান এসব গাড়ির ভবিষ্যৎ নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। শাখা হস্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের কার শেডে সারিবদ্ধভাবে রাখা প্রতিটি গাড়ির শুল্ক সহ বাজার মূল্য অন্তত 10 থেকে 12 কোটি টাকা। কিন্তু শুল্ক মুক্ত সুবিধা পেতেই এসব গাড়ি আমদানি করেছিলেন দ্বাদশ সংসদের সদস্যরা। অর্থাৎ শুল্ক না দিয়ে নামমাত্র মূল্যে আমদানি করে গাড়ির মালিক হওয়ার সুযোগ ছিল তাদের। তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে সংসদ সদস্য পদ চলে যাওয়ায় এসব গাড়ি আর ছাড় করছে না কাস্টমস কর্তৃপক্ষ। ছাত্র আন্দোলনের পরিস্থিতি আঁচ করতে পেরে গত জুলাই মাসে ক্রিকেটার সাকিব আল হাসান, অভিনেতা ফেরদৌস এবং ব্যারিস্টার সুমন সহ তৎকালীন 7 সংসদ সদস্য চট্টগ্রাম থেকে তাদের গাড়ি ছাড় করে নেন। এতে 75 কোটি টাকার বেশি রাজস্ব হারিয়েছে সরকার। সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি এবং মুজিবুর রহমান মঞ্জু সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করলেও গাড়ি খালাস নিতে পারেনি। এছাড়া অনুপম শাহজাহান জয় এবং এবিএম আনিসুজ্জামান নামে আরও 2 সাবেক এমপি গাড়ি ছাড় করাতে নথিপত্র জমা দিয়েছিলেন। এই 4টি গাড়িও এখন কাস্টমসের জিম্মায়। যেহেতু সংসদটা আমাদের ভেঙে গিয়েছে, এই বিষয়ে শুল্কমুক্ত সুবিধা তারা পাবেন কিনা সে বিষয়ে সদয় দিক নির্দেশনার জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ডে একটি পত্র প্রেরণ করেছি চিটাগং কাস্টম হাউস থেকে। সেই পত্রের আলোকে জবাব পাওয়ার পরে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। শুল্কমুক্ত সুবিধায় আনা মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার এবং বিএমডব্লিউর মতো মূল্যবান গাড়ি আপাতত বন্দরের বিভিন্ন শেডে রাখা হয়েছে। এক্ষেত্রে জটিলতা এড়াতে 30 দিন পেরিয়ে গেলে নিয়ম মেনে নিলামে বিক্রির জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃক ডিউটি পেমেন্ট করার পরে আমরা এটা ডেলিভারির কার্যক্রমটা প্রসেস করি, পোর্ট চার্জটা নেই এবং আমরা ডেলিভারি দিয়ে থাকি। আর কেউ যদি ডেলিভারি নেওয়ার জন্য না আসে তাহলে আমরা 30 দিন পরে ইউজুয়ালি আমরা অকশন হ্যান্ডওভার করে দিই বাই পেপার। এর আগে পর্যটন সুবিধায় আনা 100 কোটি টাকা মূল্যের 108টি গাড়ি বারবার নিলাম আহ্বান করেও বিক্রি করতে পারেনি চট্টগ্রাম কাস্টম হাউস। স্ক্র্যাপ হিসেবেও এখন এসব গাড়ি কেউ কিনছে না। তাই শুল্কমুক্ত অবস্থায় সংসদ সদস্যদের আনা গাড়ি নিলামে বিক্রির চেষ্টা না করে সরকারের জিম্মে নেওয়ার কথা বলছেন এই ব্যবসায়ী। অতি দ্রুত এটা সরকারি কোনো সংস্থাকে হ্যান্ডওভার করে ওদের টাকাগুলো ওদেরকে ফেরত দিয়ে গাড়িগুলো রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ব্যবহার করা যেতে পারে। কোনো অবস্থাতেই অকশনে যাতে গাড়িগুলো না যায়। এই গাড়ি অকশনে গেলে আলটিমেটলি এই গাড়ি কোনোদিন ছাড় পাবে না। কাস্টমসের জিম্মায় থাকা এসব গাড়ি স্বাভাবিক নিয়মে সর্বনিম্ন শুল্ক হার 8 থেকে শুরু করে সর্বোচ্চ 10 কোটি টাকা পর্যন্ত। অথচ এই টাকা পরিশোধ না করেই গাড়ির মালিক হওয়ার সুবিধা পেয়ে আসছিলেন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যরা। আমদানি করা এ ধরনের গাড়ি নিয়ম বহির্ভূতভাবে অন্যজনের কাছে বিক্রির অভিযোগও অনেক সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে। 8 কোটি টাকা মূল্যের গাড়ি মাত্র 4 লাখ টাকা শুল্ক পরিশোধ করে ছাড় করে নিয়ে গেছেন একজন সংসদ সদস্য। সাম্প্রতিক সময়ের ঘটনা এটি। এ ধরনের অসংখ্য সংসদ সদস্য মহামূল্যবান গাড়ি এনে ফেলে রেখেছে চট্টগ্রাম বন্দরের
কারশেডে, কিন্তু এখন তাদের এমপি পদ নেই। তবে এই গাড়ির ভবিষ্যৎ কী হবে তা নির্ধারণ করবে জাতীয় রাজস্ব বোর্ড। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। চলতি অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণ হিসেবে ৩৮,০০০ কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দালালরা নয়, কৃষকরাই যেন এসব অর্থ পায় তা নিশ্চিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। কৃষির উৎপাদন বৃদ্ধি ও সম্প্রসারণের মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যকে সামনে নিয়ে চলতি ২০২৪-২৫ অর্থবছর ৩৮,০০০ কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিকভাবে তথ্য জানায়। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিয়ে এই অর্থবছর আগের বছরের তুলনায় ৮.৫৭% বাড়ানো হয়েছে কৃষি ঋণের পরিমাণ। কৃষি ও পল্লী ঋণের গুরুত্ব তুলে ধরে ব্যাংক কর্মকর্তারা জানান, মাথাপিছু আয় বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান তৈরি ও অভ্যন্তরীণ বাজার তৈরিতে বিশেষ সহায়ক কৃষি ঋণ। ক্রেডিট নর্মস বাড়তেছে, একই ব্যক্তি ঋণ পাচ্ছে, সেখানে নতুন কৃষককে অনবোর্ড করার কোনো টার্গেট নাই। আমার মনে হয় যে নতুন কৃষককে অনবোর্ড করার একটা টার্গেট থাকা উচিত। কৃষি খাতের উন্নয়নের মাধ্যমে আমাদের দারিদ্র্য বিমোচন সহজতর হয়ে উঠেছে এবং আমরা মাথাপিছু আয়ও কিন্তু আমাদের যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। কৃষি কার্ডে উল্লেখ করে যে জমির পরিমাণ তার উপরে নির্ভর করে স্যার ঋণ দেওয়া হয়, বাট প্রচুর চাষি আছে স্যার, আমাদের ব্রাঞ্চ ম্যানেজাররা যারা ওইসব এলাকায় আছে তারা বলেন তারা তাদেরকে চেনেন এবং তাদের জমিগুলো বর্গাতে বা লিজে তাদের জন্য করা যায়। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, প্রকৃত কৃষকরা যাতে ঋণ পায় তা সঠিকভাবে দেখভাল করতে হবে ব্যাংকগুলোকে। ডিজিটাল মাধ্যমে অর্থ দেওয়ার পরামর্শ দেন তিনি। পুষ্টিকর খাদ্যের যে অভাব সেটা কিন্তু ব্যাপকভাবে আছে, স্টান্টিং বাংলাদেশে ব্যাপকভাবে আছে, আমাদের এখানে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ব্যাপকভাবে আছে। কাজ করার জন্য আমাদের এগ্রিকালচার সেক্টরের দিকে ফোকাস না দিয়ে উপায় নেই। আমরা বৃদ্ধিটা যেন কৃষক পায়, কৃষকটা এটা যেন দালালরা না পায়। কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত অর্থবছর দেশি বিদেশি 58টি বাণিজ্যিক ব্যাংক প্রায় ৩৭.৫ লাখ কৃষকের মাঝে মোট ঋণ বিতরণ করে ৩৭,১৫৩ কোটি টাকা। এর মধ্যে ৪০টি ব্যাংক বিতরণ করে লক্ষ্যমাত্রার শতভাগ ঋণ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জাপানে ধানের সংকট কাটাতে তাপ প্রতিরোধী ধান চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছরের চরম ভাবাপন্ন আবহাওয়ার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হওয়া এবং তাপদাহের কারণে উৎপাদন কমে যাওয়ায় দেশটির খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাপ প্রতিরোধী ধানের নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে এই সংকট মোকাবেলার চেষ্টা চলছে। এর মাধ্যমে শুধু উৎপাদন বাড়ানো নয়, বরং ভবিষ্যতে তাপমাত্রা বৃদ্ধির প্রভাব থেকে ধান চাষ সুরক্ষিত রাখার পরিকল্পনা করা হয়েছে। সুপারমার্কেটের তাকগুলো প্রায় খালি, আর যে চালের কিছু বস্তা আছে তার দাম অনেক বেশি। জাপান তার খাদ্যের 60% বেশি আমদানি করে, তবে চাল এ তালিকার বাইরে। ধান জাপানের এমন একটি প্রধান খাদ্যশস্য যা উৎপাদনে সবসময় স্বয়ংসম্পূর্ণ ছিল দেশটি। তবে দাবদাহের কারণে ধানের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। জাপানে চালের সংকট কাটাতে তাপ সহনীয় নতুন জাতের ধান চাষের উদ্যোগ নেওয়া হচ্ছে। গত বছরের চরম দাবদাহ এবং খরার কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ধানের উৎপাদন কমে গিয়ে মজুদ 25 বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে এসেছে। তাই তাপমাত্রা সহনশীল ধানের জাত উদ্ভাবনে এগিয়ে আসছে দেশটির সাইতামা প্রদেশ, যা জাপানের সবচেয়ে উষ্ণতম অঞ্চলগুলোর একটি। এবছর পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে এমিহোকোরো নামের একটি নতুন ধানের জাত, যা উচ্চ তাপমাত্রার মধ্যেও ভালো ফলনের ক্ষমতা রাখে। গবেষকদের দাবি, এই জাত আগের তুলনায় কঠিন পরিস্থিতিতেও ভালো মানের ফসল দিতে সক্ষম। তারা আশা করছেন এই জাতের ধান শুধু উৎপাদন বাড়াতেই নয়, বরং ধানের গুণগত মানও বজায় রাখতে পারবে। দিন দিন গরম বাড়ছে, যা দেখে মনে হচ্ছে তাপমাত্রা সহনশীল ধানের জাত ছাড়া ধান চাষ করা খুবই কঠিন হয়ে পড়বে। তাপসহনীয় ধানের এই নতুন উদ্যোগ হয়তো জাপানকে ভবিষ্যতের সংকট থেকে রক্ষা করতে পারে। তবে এ উদ্যোগ কতটা সফল হয় তা দেখতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। কাকুলি আখতার, সময় সংবাদ। নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরতে বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের একটি প্রতিনিধি দল। এ সময় অপরাধমূলক কাজ পরিহার করে কর্মক্ষেত্রে দেশটির আইন মেনে চলার আহ্বান জানান হাই কমিশনার। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত।
মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়ীদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। পর্যটক নির্ভর দেশটির রাজধানীতে হাজারো বাংলাদেশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকায় দেশের উন্নয়নের পাশাপাশি সমাজ উন্নয়নেও বিশেষ অবদান রাখছেন। আর ভাগ্য উন্নয়নের এই ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গিয়ে প্রবাসী মালিকদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। তবে এর প্রতিকার চেয়ে হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। বৃহস্পতিবার সন্ধ্যায় হাই কমিশনারের সঙ্গে মতবিনিময়ে দেশটির বিভিন্ন স্থান থেকে আসা কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাংবাদিকরা অংশ নেন। এ সময় চলমান সমস্যা নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানান প্রবাসীরা। প্রবাসী যারা এখনো আনডকুমেন্ট যে প্রবাসীগুলো আছে তাদেরকে দ্রুত বৈধ হওয়ার জন্য এবং যারা হুন্ডিতে অবৈধ ব্যবসার সাথে জড়িত তাদের এগুলো যেন না করে সে পরামর্শ দেওয়া হয়েছে। আজকে মুসলিমেও বাংলাদেশি যারা সচেতন আছেন তাদের সাথে কথা হয়েছে, সবাই একমত হয়েছেন যে আমরা বাংলাদেশের স্বার্থে এই আজ কাজ করব এবং মালদ্বীপের স্বার্থেও কাজ করব, অবৈধদের বৈধ করানোর চেষ্টা করব। প্রবাসীদের প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন অপরাধমূলক কাজ পরিহার করে কর্মক্ষেত্রে মালদ্বীপের আইন মেনে চলার আহ্বান জানান বাংলাদেশ হাই কমিশনার। এই দেশের আইন পরিপন্থী যে কোনো কর্মকাণ্ড থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব এবং আমাদের ভাবমূর্তি, নিজেদের এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এরকম কোনো কর্মকাণ্ডে যাতে নিজেরাও আমরা না জড়াই এবং অন্য কেউ যেন জড়াতে না পারে, এই জন্য সর্বাত্মক সবাই একসাথে টিম হয়ে আমরা কাজ করব। অতি দ্রুত এই সংকট নিরসন না হলে নানা জটিলতায় মালদ্বীপ থেকে দেশে ফিরতে পারে অসংখ্য বাংলাদেশি, যার প্রভাব রেমিটেন্সেও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট ফার্মের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার আদালতের লিখিত নির্দেশ হাতে পেয়ে এক্সে একটি পোস্ট করে স্টারলিংক জানায় ব্রাজিলে সব ধরনের আর্থিক লেনদেন বন্ধ করা হয়েছে। সুপ্রিম কোর্টের একটি সূত্র রয়টার্সকে জানায় স্টারলিংকের নিষেধাজ্ঞার রায়ের দিন আদালতে প্রতিষ্ঠানটির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। মূলত স্টারলিংকের কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ দিতে না পারার ব্যর্থতার কারণে অর্থদণ্ড দেওয়া হয়, সেটাও পরিশোধ না করায় ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেন আদালত। মুকেশ আম্বানিকে ছাড়িয়ে ভারতের শীর্ষ ধনীর তালিকায় শীর্ষে উঠে এসেছেন গৌতম আদানি। পাশাপাশি অভিনয় জগতের ধনীদের তালিকায় শীর্ষে বলিউড সুপারস্টার শাহরুখ খান। 2024 সালের হরুন ইন্ডিয়া রিচ লিস্টে গৌতম আদানি ও তার পরিবারের মোট সম্পদ 11,60,000 কোটি রুপি বলে উল্লেখ করা হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়, গত এক বছরে গৌতম আদানির সম্পদ 95% বেড়েছে। অন্যদিকে চলতি বছরের হিসাব অনুযায়ী শাহরুখ খানের সম্পদের পরিমাণ ভারতীয় মুদ্রায় 7,300 কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস ও ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্স থেকে হওয়া আয় শাহরুখকে এই তালিকায় জায়গা করে দিয়েছে। কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বেড়েছে তরুণদের মাঝে, বিশেষ করে জেনারেশন জি এর মাঝে এর ব্যবহারের প্রবণতা সবচেয়ে বেশি। সম্প্রতি স্যামসাং ইলেকট্রনিক্সের একটি জরিপে তথ্য উঠে এসেছে। দি 2024 এআই প্রেনিওর ইফেক্ট নামের প্রতিবেদনের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি এআই ব্যবহার করেন দক্ষিণ কোরিয়ার তরুণরা। দেশটির 80% তরুণ সহযোগী ও নির্ভরযোগ্য টুল হিসেবে এআই ব্যবহার করছেন। তালিকায় আছেন জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের তরুণরা। জরিপে 5 দেশের 5,048 তরুণ অংশ নেন। তাদের মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে ছিলেন 1,021 জন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আমানতকারীদের পাওনা পরিশোধে বিক্রি করতে হবে এস আলম গ্রুপের সম্পদ। অর্থ লোপাটকারীরা মূল্য বেশি দেখানোয় সম্ভব হবে না ঋণ পরিশোধ, বলছেন অর্থনীতিবিদ। সাবেক 5 মন্ত্রী পরিবারের 20 জনের বিও অ্যাকাউন্ট জব্দ। পুঁজিবাজারে অনিয়ম এড়াতে সিদ্ধান্ত, বলছে বিএসইসি। বিনিয়োগ করতে পারলেও সুযোগ নেই অর্থ উত্তোলনে। এই ছিল সময়ের বাণিজ্যে। সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।